না? আমার মনে হয় পারবা তোমরা কম বেশি সবাই। তো যাই হোক আমরা একটু আগের জিনিসই একটু রিকল করি, বাকিরা একটু আসুক। হ্যাঁ, তা আমরা মনে হয় অনেকগুলা সিকোয়েন্সিং নিয়ে কথা বলছিলাম। ফার্স্টে আমরা বলেছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মনে পড়ে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম ছিল, সিকোয়েন্স ছিল না? অনেকগুলো সিকোয়েন্স করেছিলাম। আহ, একটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা সিকোয়েন্সটা কি হবে বলতে পারবো, মনে আছে? এটা সিকোয়েন্স হবে এ বি সি ডি ই। তারপরে ছিল কি, মনে আছে না সব ভুলে গেছো? ইডিডি আছেন সিকোয়েন্স, স্যার। স্যার, ইডিডি সিকোয়েন্স। শর্ট প্রসেস টাইম, তারপরটা ছিল স্যার শর্ট ও প্রসেস। এসপিটি, এসপিটি না এসপিটি ছিল, হ্যাঁ ইডিডি লিখেছিলাম আগে, একই কথা, সমস্যা নেই। এসপিটি সিকোয়েন্স, এসপিটি সিকোয়েন্স আসলে কি, আমরা এসপিটি সিকোয়েন্সে প্রসেসিং টাইমের দিকে তাকাতে হবে। প্রসেসিং টাইম এখন সবচেয়ে, প্রসেসিং টাইম সবচেয়ে ছোট কি, আজকাল লিখছি না, বি, বি ডি এ সি ই, হ্যাঁ বিডি, বিডি, বিডি মানে 2 3 6, এ বিডি সি এ সি ই। সি, এইভাবে আর কি। তারপরে যেটা বলছিলাম ইডিডি সিকোয়েন্স, আর্লিয়েস্ট ডিউ ডেট। আর্লিয়েস্ট ডিউ ডেটটা কি, আর্লিয়েস্ট ডিউ ডেট হচ্ছে ডিউ ডেটের দিকে দেখতে হবে, ডিউ ডেটটা যেটা সবার আগে সেটা নিয়ে আমার কাজ করতে হবে। সেটা হচ্ছে 6 না, এটা হচ্ছে দ্যাট ইজ বি। বি এর পরে কি হবে, বি এর পরে এ, বি এরপরে এর ডি, পরে এ। এরপরে সি এন্ড লাস্টে ই। এই তো, এটা হচ্ছে আমাদের এসপিটি। আর আরেকটা বললাম এলপিটি, এলপিটি লংগেস্ট প্রসেসিং প্রসেসিং টাইম। এইটাও এসপি এর উল্টা হয়, তোমরা গত ক্লাসে মনে হয় তোমরাই বলেছিলে আমাকে, বা জাস্ট বোঝার জন্য বলতেছি যে সবচেয়ে বড় জবটা নিতে হবে। এসপিটি তে আমরা সবচেয়ে ছোট জবটা নিচ্ছি, এলপিটি তে কি নিব, সবচেয়ে বড় জবটা সবার আগে নিব। সবচেয়ে বড় জব হলে কি হবে, এটা হচ্ছে ই। তোমরা গত ই ক্লাসে, সি এ হ্যাঁ ডি বি। হ্যাঁ এটা কিন্তু গত ক্লাসে তোমরা আমার সাথে রেসপন্স করেছিলা, মানে মোটামুটি আমরা, আমি তুমি তোমরাই আমাকে বলেছিলে, আমি করেছিলাম যদি মনে পড়ে। এবং মনে, আমার আশা করি তোমাদের সব মনেও আছে। খুব টাফ তো না, সিকোয়েন্স করেছি আর কি। এরপরে আজকে প্রসেসিং করব কাজগুলাকে, যে করে দেখবো যে আসলে আমাদের জন্য, আমরা যে প্ল্যানিংটা করছি সেই জন্য এটা সুইটেবল কিনা। বিডি ডিবি, এটা এটা মনে ঠিক আছে না? এই এখন একটা প্রশ্ন ছিল, মানে প্রশ্ন আমার পক্ষ থেকে তোমাদের পক্ষে প্রতি ছিল, সেটা হচ্ছে তোমরা একটা প্রশ্ন আমাকে করনি, কেন করনি এটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার বলতে পারতা যে স্যার এই যে আপনি এসপিটি করলেন, এসপিটি তো এখানে সবগুলাই টাইম হচ্ছে ডিফারেন্ট, এই জন্য আমি সবচেয়ে ছোটটা বেছে নিয়েছি। কিন্তু এমন হতে পারতো না যে প্রথম দুটা টাইমই হচ্ছে একই টাইম? লাইক এক্সাম্পলটা দিই, আহ মনে করো এই যে, এইটা আমি একটু মডিফাইড করছি, ডি টাইমটা হচ্ছে আমাদের, এখন তো আগে কত ছিল, 3 ছিল, আমরা বললাম না 3 না, ডিড টাইমটা হচ্ছে, ডিড টাইমটা 2, ঠিক আছে? এখন যদি ডিড টাইমটা 2 হয়, তাহলে এটার সিকোয়েন্সটা কেমন হবে, একটু ভালো তার করে আগে বি হবে, তারপরে ডি। স্যার আগে বি হবে তারপর ডি, কেন? সিকোয়েন্স অনুসারে যেটা আগে আছে স্যার, তার কারণ সিরিয়ালে বি আগে আছে। সিরিয়ালে আগে আছে, এই জন্য তার আগে দিয়ে দিব। আচ্ছা, খুব চমৎকার কথা বলেছো, আমার যে ভালো লাগলো। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে এটা কিভাবে হয়েছে, এবং অলরেডি তোমার যে অ্যান্সার এটা পারফেক্ট, ঠিক আছে অ্যান্সার ঠিক আছে, আমি বলছি খেয়াল করো। এটা যদি আমি এখন এসপিটি করতে চাই, এসপিটি, হ্যাঁ এসপিটি করতে যাচ্ছি, এসপিটি করতে চাইলে আমার সবার প্রথম জবটা হচ্ছে বি, তারপরে তোমরা কি বললা, ডি। যদিও বি আর ডি কিন্তু সমান, ঠিক আছে? তারপরে কি হবে বলো, এ, তারপরে সি, লাস্টে হবে ই, ঠিক কিনা? জি স্যার। এগেইন আমি যদি বলি এইটা ঠিক আছে, বাট স্টিল আমরা কিন্তু আরেকটা লাইন লিখতে পারি। সেটা কি জানো, সেটা হচ্ছে আমরা কিন্তু এটাও লিখতে পারি যে ডি, সরি সরি, ডি কোথায়, ডি বি, তারপরে হচ্ছে এ সি ই, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তোমরা যেটা বলেছো দ্যাটস গুড। এখন কেন ডি লিখতে পারি আগে বলো তো? স্যার জব ডিউ ডেট ওই হিসাব সিকোয়েন্স অনুসারে মেবি। হ্যাঁ, জব ডিউটির কিন্তু দুটাই কিন্তু টাইম হচ্ছে, জব ডিউটি না প্রসেসিং টাইম, প্রসেসিং টাইম কিন্তু দুটারই হচ্ছে একই সমান। সমান যখন হবে তখন এটা হয়ে গেছে আসলে
আমাদের ক্রিকেটের ভাষা বা ফুটবলের ভাষায় যদি বলি না, টাই, এটা হয়ে গেছে কি, টাই হয়ে গেছে। এখন এই টাই ব্রেকিং আমরা শিখবো না, কিভাবে টাই ব্রেক করে শিডিউলিং এর ক্ষেত্রে আমরা শিখবো না। আমরা যেহেতু সমান হয়েছে, দুজনকে আমি প্রথমে রাখতে পারি। এই জন্য আমাদের হিসাব অনুযায়ী বা শিডিউলিং এর প্ল্যানিং অনুযায়ী দুটাই সঠিক। বাট তোমরা যেটা বলেছো যে যেহেতু বি আগে আছে, বি কে বেশি আগে রাখবো, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আমি কি বোঝাতে পারলাম? যেহেতু বি আগে আসছে, এই জন্য বি কে আগে রাখবো। কারণ যখনই এরকম হবে যে দুটা জবের মধ্যে এমন হবে যে দুটা জবের মধ্যে যে কোনো একটা জব, দুটা জবেই সরি প্রসেসিং টাইম সমান বা কোনো ডাটা সমান, যাতে একই জায়গায় দুটা বসতে পারে, তখন আমাদের তাকাতে হবে কি, যেই জবটা প্রথমে এসছে সেটাকে আমি আগে রাখলে এটা ভালো, গুড প্র্যাকটিস। এটাকে বলা হয় গুড প্র্যাকটিস। তার মানে এগেইন, এই যে ডি বি এ সি ই, এটা কিন্তু ভুল না। কেউ যদি এটাও করো, দ্যাটস অলসো রাইট। আমি কি বুঝতে পারলাম? জি তার স্যার। মানে তখন অ্যান্সার দুটো হয়ে যায় সিকোয়েন্সের ক্ষেত্রে। এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু মানে ভয় পাওয়া বা অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে। সিমিলারলি আমরা, এটাতে গেল এসপিটি, তো এসপিটির ক্ষেত্রেও যেহেতু করলাম, একটা হচ্ছে ইডিডি দিয়েও একটা করি এরকম, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ইডির জন্য আমরা মনে করো এটা দিয়ে দিলাম, এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের মানে সিকোয়েন্সে একটা এবিডি থাকবে, খুব বেশি আমাদের মাথা ঘাটাতে হবে না। এই এই যে এটা আছে। এখন এই ক্ষেত্রে খেয়াল করো, এখানেও আমরা কি করব, এই তো, তাই না? নিয়ে আমরা যদি এটার যদি আমরা এখন কোন সিকোয়েন্স করব বলো তো? ইডি সিকোয়েন্স করব। এটা ইডি, আর ইডি সিকোয়েন্স যদি করি, এটার ইডিডি সিকোয়েন্স এখন কি হবে বলো তো? স্যার এ বি। হ্যাঁ, স্যার এ বি হবে স্যার। এ বি ডি সি ই, তাই না? জি স্যার। এখন তোমাদের একই কথা যে স্যার তাহলে ওইটা কি ভুল? এখন তোমরা তো অলরেডি অ্যান্সারটা পেয়ে গেছো যে বি যদি আগে দিয়ে এ যদি পরে দেয়, এতেও ভুল নাই। ঠিক কি না? এটা কি ভুল হবে? বি যদি আগে দেই, এ যদি পরে দেয়, এটা কিন্তু ভুলের কোনো কিছু নাই। হুম, তাহলে একই জিনিসই, একই ফাইন্ডিংস কিন্তু আমরা বুঝতে পারলাম যে যদি দুটা জবের প্রসেসিং টাইম বা আমার ডিউ ডেট কোনো কারণে যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি করব, আরবিটারি ভাবে যে কোনো একটাকে আগে পরে রাখতে পারি। তবে গুড প্র্যাকটিস কি, তখন ওটার মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চুজ করা ভালো, যেটা আগে আছে সেটা আগে রাখা। তার মানে এখানে বলো গুড প্র্যাকটিস কোনটা হবে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা স্যার। স্যার প্রথমটা। প্রথমটা স্যার। এক্স্যাক্টলি প্রথমটা, এখানে প্রথমটা হচ্ছে আমাদের গুড প্র্যাকটিস। তো আমি তাহলে একটু অ্যারো দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের গুড, আর এটা ইটস অলসো কারেক্ট অ্যান্সার। বাট সবাই বেশি প্র্যাকটিস করে কোনটা, এটা, সেটা আগে আসছে সেটা। তাহলে এই জিনিসটা যদি বুঝি, আমার মনে হয় এই সিঙ্গেল মেশিন সিকোয়েন্সিং এর প্রবলেমের ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। আমি আবার রিপিট করতেছি, আমরা যে কাজগুলো এখন করছি, এটা হচ্ছে আমার মেশিন আছে একটা, আমি একটা মেশিনের মধ্যে একাধিক জব, এন সংখ্যক জবকে আমি নিয়ে কাজ করাচ্ছি। এন সংখ্যক জব বুঝতে হবে, ঠিক আছে? তার মানে কি, এখানে একসাথে মোট কয়টা জব আসছে, আমার এন সংখ্যক জব আসছে, এবং সব একসাথে আমি এন সংখ্যক জব করতে পারবো না। আচ্ছা, এরপরে আরো কিছু ছোট ছোট কথা বলা বাকি, তারপর অঙ্কে যাব। ঠিক আছে? যেমন তোমাদের অঙ্ক করার পরে কিছু প্রশ্ন চলে আসবে, এই জন্য এটা বলছি, এই অ্যাজাম্পশন গুলো বলছি ওই জন্য। আচ্ছা, সেই অ্যাজাম্পশনের জিনিসটা হচ্ছে লাইক, আমরা যেই জবগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, কাজ কিন্তু আসলে অনেক ধরনের হয়। কেমন হয় জানো? আহ স্ক্রিন কি দেখতে পাচ্ছি, না স্ক্রিন বন্ধ হয়ে গেল? স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, গুড। আচ্ছা, আমরা কিন্তু অনেক ধরনের কাজ করি, ঠিক আছে? আমরা কিছু কাজ করি এরকম,
হতে পারে কি অর্ধেক কাজ করলাম এখন, অর্ধেক কাজ পরে করলাম, হবে। আবার কিছু কাজ আছে এরকম অর্ধেকটা করে এখন রেখে দিলে আর হবে না। হ্যাঁ, তা আমরা এমন কাজ চুজ করতেছি যেই কাজটা যদি একবার শুরু করি সেটা অবশ্যই অবশ্যই শেষ করব, তবেই পরে জবে যাব, এর বাইরে কোনো কথা হবে না। আমি একটা এক্সাম্পল দিই, লাইক তুমি চিন্তা করলা তুমি তো এখন শিডিউলিং শিখে ফেলতেছো, অপটিমাইজ করতে হবে, বাসায় প্ল্যানিং শুরু করলা, কি করলা, মনে করো শীতকাল আসছে, তো শীতকালে চিন্তা করলা যে গোসল করার আগে গরম পানি দিয়ে গোসল করবো। হ্যাঁ, তো এই চিন্তা করে তুমি মাথায় চিন্তা করলা যে ঠিক আছে, তুমি খেয়াল করেছো বাসায় 10টা থেকে 10টা 10 এই সময়টাতে দেখা যায় যে 10টা 15 পর্যন্ত এই সময়টাতে কেউ চুলা ব্যবহার করে না। তাহলে এটা একটা ফ্রি টাইম, এই টাইমটা কাজে লাগলে রিসোর্স ইউটিলাইজেশন বাড়লো। তো তুমি 10টা থেকে 10টা 15 পর্যন্ত পানি গরম করে ওই হাঁড়িটা রেখে দিলা, কিন্তু তুমি জানো তোমার ওই পানিটা গরম হতে 30 মিনিট লাগে। তো তুমি কি করলা, ঠিক আছে তোমার প্ল্যান হচ্ছে 1টার সময় গোসল করব, আবার 1:45 থেকে 1টার যে সময়টা, ওই সময়টা তুমি দেখেছো রান্নাঘরে চুলা খালি থাকে, তাহলে তুমি 10টা 10 থেকে 10টা 15 পর্যন্ত একটা সময় পানি গরম করছো, ওই পানিটা আবার রেখে দিয়ে আবার কখন করছো 1:45 থেকে 1টা পর্যন্ত। তাহলে দেখো 30 মিনিট কিন্তু পানি গরম করেছে। আচ্ছা বলো তো পানি কি গরম হবে? এটা আসলে পানি যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে কি হবে, পানি আবার তার আগের ঠান্ডা হয়ে যাবে। অবস্থানে চলে যাবে, আবার অবস্থানে চলে যাবে, তার মানে এটা কাজটা হলো না। এই ধরনের কাজ মানে এই কাজটা কিন্তু একবার শুরু করলে শেষ করতে হবে, নাহলে কিন্তু হবে না, এরকম কিছু কাজ। আবার কিছু কাজ আছে এরকম রেখে দেওয়া যায়, যেমন তুমি মনে করো অ্যাসাইনমেন্ট দিয়েছি, আমি দিয়েছি 4টা অঙ্ক, তুমি চিন্তা করলে আজকে 2টা অঙ্ক করে রেখে দেই, কালকে আবার 2টা করবো, সুন্দর, 2টা করার পর রেখে দিলে থাকবে, ঠিক কিনা? আরো কিছু এক্সাম্পল দেয় যে কাজগুলো আসলে শুরু করলে শেষ না করলে হবে না। যেমন মনে করো তুমি বিল্ডিং এর কাজ করবা, কনক্রিট মিক্স, কনক্রিট যেটা দিয়ে বা সিমেন্ট দিয়ে যেটা করা হয়, মিক্সচার করা হয়, ওই মিক্সচার দিয়ে তুমি কাজ করতে যাচ্ছ। তো তুমি মিক্সচার করতে গিয়ে মিক্সচার বেশি হয়ে গেল, তো তুমি দেখলা আজকে যেটুকু লাগবে সেটুকু তোমার অলরেডি হয়ে গেছে আর বাকিটা পড়ে আছে, তুমি বললে আরে রেখে দাও, এটা কালকে করলেই হবে। এখন সিমেন্ট যদি বালির সাথে মিক্স করে ফেলা হয়, পানিও লেগে যায়, ওটা কি পরের দিন আর সে কাজের মতো অবস্থায় থাকবে? ওটা নষ্ট হয়ে যাবে, ওই কাজটা করা যাবে না। ঠিক আছে, তো এই জন্য অনেক ধরনের জব আছে, যেই জব, কিছু জব আছে এরকম সেই জব গুলাতে শুরু করলে শেষ করতে হবে। সিমেন্টের ক্ষেত্রে কি, ওটা যেহেতু শুরু করেছে ওটা কোনো কাজে লাগাতে হবে, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার এমনও কিছু আছে যেগুলো কি অর্ধেক করলাম এখন, অর্ধেক পরে করলাম, কোনো সমস্যা নাই, এই সব ধরনের কাজই কিন্তু আছে। এরকম অনেক ধরনের কাজকে আমরা কনসিডারেশনে রাখি। তা আমি আগেই বলেছি তোমাদের খুব অল্প পরিসরে শিডিউলিং পড়ানো হচ্ছে, হ্যাঁ এত ডেপথে এত ডিটেলস অত হয়তো বা যেতে পারবো না, তবে যেটুকু সিচুয়েশন গুলো হয় এগুলো মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এরকম মতো হয়তো করতে পারতাম, অর্ধেক এখন করতাম অর্ধেক পরে করতাম। আমরা ওরকম ধরনের কাজ করতেছি যেই কাজগুলোতে আসলে আমরা শুরু করলে শেষ করবো, এরকম কিছু কাজ করছি। ঠিক আছে, এই ধরনের কাজগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করছি, এই মোটামুটি। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে কিন্তু কি হবে, আমরা যে এই যে সিকোয়েন্স করেছি, লাইক এই যে দেখো এখানে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি করি, প্রথমে কোন কাজটা করবো বলো তো, এ কাজটা করবো মেশিনে, তারপর কি করব, বি কাজটা করব, তারপরে করব সি, তারপরে করব ডি, আর তারপরে ই। আমার কথা শুনতে পাচ্ছ তো পরিষ্কার? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একই মেশিন, মেশিন কিন্তু একটাই, এই হচ্ছে আমাদের, মনে করো আমি একটা মেশিন আঁকি, মনে করো এটা আমাদের একটা মেশিন, এই মেশিনে এই কাজগুলোকে আমরা দিয়ে দিলাম। তাহলে সবার প্রথমে কি আসবে, এ কাজটা হবে, তারপর বি কাজ, এভাবে চলতে থাকবে, এটা হচ্ছে আমাদের মেশিন। এই মেশিনে আমরা এভাবে কাজ দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে, স্যার প্রতিটা কাজ করার পরে মেশিন সেট আপ টাইম বলে একটা টাইম থাকে, মেশিনটাকে সেট করার জন্য বা ওই জবটাকে লাগানোর জন্য, এইগুলো কিন্তু আমরা পড়েছি না? মেশিন সেট আপ করতে কিন্তু সময় লাগে। যেমন লাইক মনে করো আমি যখন তোমাদের ক্লাস নেই ভার্সিটিতে, আমি আসার পরে কিন্তু আমার কিছু কিন্তু সময় লাগে, সেটা হচ্ছে আমার সেট আপ টাইম। লাইক কি, যদি তোমরা পিসি অন রাখো তাহলে সময় কমে যায়, নাহলে আমাকে পিসি অন করতে হয়, বুঝছো, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। পিসি অন করতে হয়, অন করার পরে কি করতে হয়, পিসিটা অন করলাম, এরপরে আমরা হয়তোবা আমাদের ইউকামের ওয়েবসাইটে যে অ্যাটেন্ডেন্স নিলাম,
তারপরে শুরু করি ক্লাস, হয়তো 5 থেকে 6 মিনিট কিন্তু এই সময়টা চলে যায়, এটা কিন্তু আমাদের ক্লাসের সেট আপ টাইম। এটাকে কি বলতেছি? সেট আপ টাইম। হ্যাঁ, তো এইখানে আমাদের যে কাজ করতেছি আমরা এই সেট আপ টাইমটাকেও জিরাত ধরে নিয়েছি, এটা হচ্ছে সেট আপ টাইম। সবগুলা জবের ক্ষেত্রে জেনারেলি সেট আপ টাইম থাকে। হ্যাঁ, সেট আপটা মানে একসাথে লেখে অনেকে, হ্যাঁ একসাথে লেখে সেট আপ টাইম। এখন যেমন ধরো তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমাকে টেক্সটাইল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ডাইং মেশিনে মনে করো কালার করা হচ্ছে, ডাই করা হচ্ছে। তো মনে করো প্রথমে কালারটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার করা হচ্ছে, ইয়েলো কালার। তো ইয়েলো ডাই করা হওয়ার পরে এরপর প্ল্যান আছে গ্রিন কালার, সরি ব্লু কালার করবে, ব্লু কালার। এখন চিন্তা করো ইয়েলো কালার করেই পরেই সাথে সাথে যদি ব্লু কালারের কেমিক্যাল দিয়ে দেয়, ওটা কি ব্লু কালার পাওয়া যাবে? আমি মনে হয় বোঝাতে পারিনি। তো আমরা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এটা ব্লু কালারটা আসলে পাওয়া যাবে না, তখন ইয়েলো আর ব্লু মিক্স করে গ্রিন হয়ে যাবে, এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। তো এই জন্য আমরা সেট আপ টাইমে ধরে ধরছি যে এই যে মাঝখানে যে সময়টা আমরা ধরে নিচ্ছি এরকম কোনো সময় লাগে না। কি করতে হবে, ইয়েলো কালারটা পুরো ক্লিন করে ফেলতে হবে যাতে ওখানে ইয়েলো কালার পরে কালারের উপর কোনো ইম্প্যাক্টটা, ডায়ের উপরে কোনো ইম্প্যাক্ট না ফেলে। এই আর কি, আমি বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। এইটা আমরা মোটামুটি সবাই লিখেছি বা বুঝেছি আশা করি। পরে তো দিয়ে দিব, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এটা মুছে ফেলি। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে আচ্ছা খেয়াল করো, আমাদের দুটা কলাম নতুন আসছে। আমার আগে যে অঙ্কে যেটা ছিল খেয়াল করো, আমাদের আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে ছিল যে দুটা প্রসেসিং টাইম ছিল আর ডিউ ডেট ছিল। খেয়াল করো, প্রসেসিং টাইম আর ডিউ ডেট, এই দুটার মাঝখানে নতুন দুটা কলাম যোগ হয়েছে। ঠিক আছে, এই একটা কলামের নাম আমরা বলছি ফ্লো টাইম। এই যে একটা এখানে একটা নতুন কলাম আসছে, কলামটা একটু edit করে দিই। মনে করো এইখানে একটা নতুন কলাম আসছে, এই কলামটার নাম হচ্ছে কি ফ্লো টাইম। ঠিক আছে, আর এরপরে একটা কলাম আসছে, সেটা হচ্ছে জব লেটনেস, এটার নাম হচ্ছে জব লেটনেস। হ্যাঁ, জবটা আসলে লেট হলো কিনা। তো এই যে আমি আসলে এটার মধ্যেই কেন দেখাচ্ছি, পরে অঙ্কটা করা আছে। আচ্ছা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যে সিকোয়েন্সটা, ওটা কি আসলে কোনো চেঞ্জ হয় বলো? চেঞ্জ হয় না, হয় চেঞ্জ হয় না বিধায় এটা সিকোয়েন্সটা এরকম আছে। কিন্তু যদি এটা এসপিটি হতো তাহলে কি করতাম আমরা? এসপিটি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এগুলোকে সাজিয়ে নিতাম। যদি আমাদের এটা এলপিটি হতো তাহলে এলপিটি অনুযায়ী এলপিটি তে সবার আগে আসার কথা কোনটা? ই আগে আসার কথা, ইটা সামনে চলে আসতো, তারপরে আসতো কোনটা? সি উপরে চলে যেত। মানে ইটা সামনে আসতো মানে কি, ইটা মানে কি, এই যে ই এর যে কলামটা আছে এই পুরাটা কোথায় চলে যেত? একবারে ফার্স্টে চলে যেত, এলপিটি কথা বলছি। তারপরে কোনটা চলে যেত বলো? এলপিটি, এলপিটি যদি বলি সিটা চলে যাবে, তারপরে সেকেন্ড সি প্লেসে, স্যার, হ্যাঁ সেকেন্ড প্লেসে চলে যাবে, তাই না? সি এইভাবে চেঞ্জ, স্যার। এরপরে আবার কোনটা যাবে, এটা হবে 3 নম্বরে আসবে। এইভাবে কিন্তু সিকোয়েন্সটা সাজিয়ে নিতে হবে। সিকোয়েন্স মানে কি, যেটা জব পোস্টিং টাইম এবং ডিউ ডেট এরকম করে চেঞ্জ করে নিতে হয়। তো জাস্ট আমরা এখন এখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আসলে কোনো পরিবর্তন নাই, যেটা যা আছে সেটাই থাকে। ঠিক আছে, তাহলে এলপিটির জন্য কি করতাম, এরপরে আবার কি আসতো? 3 নম্বরে আসতো, 4 নম্বরে আসতো কে? ডি। তার মানে ডি এর জন্য যত ডাটা আছে, ডি সাথে ডি এর প্রসেসিং টাইম 3 মিনিট, 3 দিন, আর হচ্ছে ডিউ ডেট হচ্ছে 15 দিন। এটা কিন্তু 4 নম্বরে চলে যেত, মানে এটা 4 নম্বরের প্লেসেই আছে থাকতো। আর 5 নম্বরে কোনটা আসতো বলতো? 5 নম্বরে কোনটা আসতো? স্যার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সিকোয়েন্সটা একবার বলা যাবে স্যার? না, আমি এলপিটি বলে নিই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পরে আচ্ছা বলবো। ঠিক আছে হ্যাঁ, এলপিটি হলে কি বিটা কোথায় যাবে? একবার লাস্টে চলে যাবে না, কারণ প্রসেসিং টাইম সবচেয়ে কম।
এটা একবারে লাস্টে চলে যাবে, এইভাবে করছি। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিয়ে যেটা বলছিলাম, ফার্স্ট কাম সার্ভিস মানে যেই কাজটা আমার কাছে আগে এসছে একসাথে এসছে, বাট যেটা অপেক্ষাকৃত আগে আসছে সেটা আমি প্রথমে করব, যেটা পরে এসছে সেটা পরে করব। মোট কথা তোমাদের বোঝার সুবিধার্থে যদি অঙ্ক করতে যাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে আসলে কোনো সিকোয়েন্স চেঞ্জ করা লাগে না, যেটা দেওয়া থাকে ওইটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ধরে নিতে হয়। ঠিক আছে? তো এখানে নতুন একটা জিনিস আমরা টার্মের সাথে পরিচিত হব, সেটা হলো আমাদের ফ্লো টাইম। তো ফ্লো টাইম ইকুয়াল টু আসলে লেখা যায় জব ওয়েটিং টাইম প্লাস জব, এটা লিখে ফেলো সবাই, এটা হচ্ছে ফ্লো টাইম ইকুয়াল টু, এটা লেখা যায় জব প্রসেসিং টাইম। এটা হচ্ছে কি ফ্লো টাইম ইকুয়াল টু, এটা লেখা যায় সবসময়। এই ওকে, যদি এটুকু বুঝতে পারি তাহলে আমরা এখন ফ্লো টাইম ইয়ে করবো। আচ্ছা খেয়াল করো, আমার একটা মেশিন আছে, মেশিন আমার একটাই, এখানে আমি আগেই বলেছি সিকোয়েন্সিং আর মেশিন একটা। তাহলে একটা মেশিনে আমার সবার প্রথমে এখন কোন কাজটা করবো বলো তো? সর্বপ্রথমে আমরা এ জবটা করবো না নাকি? এ জবটা করবো সবার প্রথমে, ফর দ্য ফার্স্ট টাইম আমরা করব এ জব। তারপরে কোনটা করব? একটু রেসপন্স করতে হবে, বি জব, তারপর সি, তারপর ডি, তারপর এই সিকোয়েন্সটা আমরা যে গত ক্লাসে করেছি, আমরা একটা মেশিনে এই ধাপে এই সিকোয়েন্সে আমরা কাজগুলা করব। তো যেটা বলছিলাম যে এই যে সিকোয়েন্সে আমরা যে কাজগুলো করব, তো আমাকে বের করতে হবে ফ্লো টাইম। এখন তাহলে বলো, এ জবটা যখন আমার প্রথম মেশিন যখন খালি, তখন আমার এ জবটা আসছে, তাহলে এ জবের জন্য কি কোনো ওয়েটিং টাইম আছে? না স্যার। এটা এ জবটা আসলে হয়েছে কি, এ জবের আগে মেশিনে কোনো জব ছিল না, এটা এ জবটা হচ্ছে প্রথম জব, তার মানে এ জবে কোনো ওয়েটিং টাইম নাই। তার মানে এ জবের ওয়েটিং টাইম হচ্ছে কি, আমাদের যে ফর্মুলা উপরে লেখা আছে ওয়েটিং টাইম 0, আর কি দিব, আর এ জবের প্রসেসিং টাইম কত? 6। তার মানে এ জবের জন্য আমাদের ফ্লো টাইম কত ইকুয়াল টু, আমি একটু ভেঙে লিখছি, এটা সরাসরি কয়দিক একটু পরে লিখবো, আর ভেঙে লিখবো না। এ টাইমে ফ্লো টাইম হচ্ছে 6। ফ্লো টাইমটা কি? ফ্লো টাইমটা আসলে কি? ফ্লো টাইম হচ্ছে জব ওয়েটিং টাইম প্লাস জব প্রসেসিং টাইম, এটাকে বলছি আমরা জব ফ্লো টাইম। আচ্ছা, তাহলে বি জবটা যখন করব, বি জবটা কিন্তু একসাথেই জবটা আমার মেশিনে চলে আসছিল, কিন্তু বি জবটা কিন্তু ওয়েটিং এ ছিল এতক্ষণ, তাই না বলো? স্যার 6 কার দিন জন্য, ওয়েটিং কার জন্য ওয়েটিং এ ছিল বলো তো? এই জবের জন্য। এ জবের জন্য, এক্স্যাক্টলি এ জবের জন্য সে কিন্তু 6 দিন জবটা পড়েছিল, মানে এটা একটা ইনভেন্টরির মতো পড়েছিল। স্যার ওয়েটিং টাইম তাহলে 6। তাহলে মানে এ জবের জন্য, বি জবের জন্য আমার ওয়েটিং টাইম হচ্ছে 6 প্লাস আমার প্রসেসিং টাইম কত বি জবের জন্য? 2, and that is 8। তাহলে আমি যদি ভুল না করে থাকি তাহলে বুঝো, প্রথম 6 দিন আমার কাজ করতে, একটা মেশিন যেহেতু, মেশিন তো আর নাই, প্রথম 6 দিন আমার এই কাজটা করতে করতে আমার দিন পার হয়ে যাবে, ঠিক কি না? আর পরের 2 দিন মানে কোন কাজটা করা হবে? বি কাজটা করা হবে। তাহলে কি অষ্টম দিনের দিন বি কাজটা শেষ হবে, এরকমই তো বোঝায়, এটাই আসলে ফ্লো টাইম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো, সি জবের জন্য কোনো ওয়েটিং টাইম আছে? খেয়াল করো, সি জবের জন্য কোনো ওয়েটিং টাইম আছে? আছে। আমি শেষ করে আবার রিপিট করবো, চিন্তা কিছু নাই। সি জবের জন্য কোনো ওয়েটিং টাইম আছে? আছে। সি জবের জন্য ওয়েটিং টাইম আছে, এ জব আর বি জবের জন্য যে সময়টা লেগেছে সেই সময়টা। তার মানে 6 দিন, তার মানে 6 আর 2 8 মিনিট, 8 দিন আর কি, মিনিট না, সরি। তাহলে এটা হচ্ছে, কারণ কি আগের দুটো জব করতে আমার 8 দিন লেগে গেছে, এ আর বি করতে আমার 8 দিন লেগে গেছে, তার সাথে আমি আরো, তাহলে ওয়েটিং টাইম 8 দিন, আর আমার সি জবটা করতে লাগবে আরো 8 দিন, তাহলে আমার ফ্লো টাইম কত হবে? বুঝতে পারলাম কিনা? 16 দিন। এটা হচ্ছে 16 দিন। আমি যারা বুঝতে পারোনি, এটা আমি আরেকবার রিপিট করব, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। ওকে, তাহলে এখন বলো ডি জবের ক্ষেত্রে ওয়েটিং টাইম কি কি বলো তো? 16 স্যার টোটাল। হ্যাঁ 16, তার মানে কি 16 প্লাস ডি 3। জবের জন্য ওয়েটিং টাইম হচ্ছে এ বি সি, এই তিনটা কাজ
শেষ হওয়ার পরে ডি জবটা করতে হবে। তার মানে এতক্ষণ তুমি লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ওই যে ব্যাংকের ক্ষেত্রে এটা হয়, আমি আগেই বলেছিলাম গত ক্লাসে, তাই না? তাহলে প্রথম 3টা মানুষের টাকা জমা দেওয়া হলেই তুমি লাইনে মানে তোমার কাজটা হবে। তার মানে এটার ওয়েটিং টাইম কত? 16। তার মানে প্রথম 3টার যে প্রসেসিং টাইম বা সেটাই বলি, বা প্রথম 3টার ফ্লো টাইমও বলতে পারি, এটা প্লাসটা কি? 3। তার প্রসেসিং টাইম, সেটা হচ্ছে 3। যারা বুঝতে পারছে না, আমি বারবার বলছি তো, এখানে বুঝে যেতে পারো, আর না বুঝলে আমি আরেকবার রিপিট করব। ঠিক আছে, তাহলে গেল। তারপরেরটা আমাকে তোমরা বলতে পারবা কত হবে? সরাসরি বলো তো। স্যার 28 স্যার। 19। হ্যাঁ 28, রাইট। 19 আসলে কোথা থেকে আসলো? 19 হচ্ছে প্রথম 4টা জবের ওয়েটিং টাইম বা প্রসেসিং টাইম বলতে পারি। এই হচ্ছে আমাদের 28। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমি আরেকবার রিপিট করছি। এখন বুঝো না এমন কে কে আসো? এরকম অনেকে আসো মনে হয়, নাকি? আমি কি সামনে আগাবো নাকি বুঝাই দিব? সামনে আগাবো নাকি আবার বলবো? সামনে আগান স্যার। না, অনেকে একটু আগে বলছিল, আমি একবার একটু সংক্ষেপে বলি। আসলে আমরা ফ্লো টাইম বলছি জব ওয়েটিং টাইম প্লাস জব প্রসেসিং টাইম। ঠিক আছে, জব ওয়েটিং টাইম প্লাস জব প্রসেসিং টাইম। এখন জব ওয়েটিং টাইম আসলে কি? জব ওয়েটিং টাইম হচ্ছে আমাদের একটা জব আমার মেশিনে কাজ করার আগে যে সময়টা জবটা করে থাকে, সেটা হচ্ছে ওয়েটিং টাইম। যেমন তুমি ব্যাংকে টাকা জমা দিতে তোমার লাগে 10 মিনিট, আর তুমি তার আগে লাইনে 20 মিনিট দাঁড়িয়েছিলে, তাহলে তোমার ওয়েটিং টাইম কত বলো তো? 20 মিনিট। আর তোমার প্রসেসিং টাইম হচ্ছে 10 মিনিট। তাহলে তোমার ফ্লো টাইম হচ্ছে কত ব্যাংকের জন্য? 30 মিনিট। এইভাবে আসছে। তোমার পিছনে একটা লোক দাঁড়িয়েছিল, তাহলে দেখো তার জন্য ওয়েটিং টাইম কি হবে? তোমার 30 মিনিট তো লাগবে তার ওয়েটিং, তারপরে তারও 10 মিনিট, মানে 40 মিনিট। উদাহরণ দিচ্ছি আর কি, একটা উদাহরণ দিলাম। তাহলে আসলে কি হচ্ছে, আমার এ জবটা মেশিনে প্রথম আসছে, এ জবটা মেশিনে প্রথম আসছে, এই জন্য এ জবের জন্য কোনো ওয়েটিং টাইম নাই। কিন্তু এ জবের প্রসেসিং টাইম কত? এই যে দেখো, প্রসেসিং টাইম হচ্ছে 6, এই জন্য এ জবের ফ্লো টাইম হচ্ছে 6। বি জবের ক্ষেত্রে আমার এ জবটা শেষ হলেই একমাত্র বি জবটা আমরা শুরু করতে পারবো। এই যে 6টা, এটা আসলে কোথা থেকে আসলো? এটা হচ্ছে আগের জবটার থেকে আসলো, এইভাবে আসছে আর কি। আবার যদি বলি আমি, ও হয় কেন, আবার যদি বলি আমি যে নবম ই জবটার ফ্লো টাইম হচ্ছে কত, তাহলে কি এ বি সি ডি এই 4টা জব শেষ হওয়ার পরে কোন কাজটা শুরু হবে? ই জবটা। এই 4 কাজটা শেষ করতে ফ্লো টাইম হবে আমার 19, তার সাথে আর 9 যোগ করলে আমরা কি পাবো? 28। এটা হচ্ছে আমাদের ফ্লো টাইম। এখন দেখো সবাই বুঝেছে কিনা। এখানে শর্টকাট একটা বুদ্ধি দেই, দিব? জি স্যার। আচ্ছা, এটা মানে আসলে বলা অনঅফিসিয়াল, এটা আসলে আমি যখন ছাত্র ছিলাম আমি ভেবে মনে রাখতাম, কিন্তু আসলে এটা মানে আমাদের স্যাররাও এটা বলেছেন, এটা জাস্টিফাইড না। এটা মানে মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো, বাট ইটস নট জাস্টিফাইড। আমি একটু বলে দিই। দেখো, প্রথমটার ক্ষেত্রে মানে আমি ভেবে মনে রাখতাম, প্রথমটার ক্ষেত্রে প্রসেসিং টাইমই হচ্ছে ফ্লো টাইম, যেই অঙ্কই হোক। আর পরেরটার ক্ষেত্রে কিভাবে হয় জানো? খেয়াল করো, শর্টকাটে বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, আগেরটার ফ্লো টাইম প্লাস পরেরটার প্রসেসিং টাইম ইজ ইকুয়াল টু নতুন ফ্লো টাইম। আবার দেখো, আগেরটার ফ্লো টাইম প্লাস পরেরটার প্রসেসিং টাইম ইজ ইকুয়াল টু নতুন ফ্লো টাইম। এইভাবেই কিন্তু বারবার আসছে। মিলল কিনা? জি স্যার। এটা মনে রাখার জন্য, বাট এটা আসল ইয়ে না। হ্যাঁ, আসলটা পদ্ধতি তোমাকে বলেছে, এখন তুমি যেমন মনে রাখো তোমার সমস্যা নেই। আমার তো অঙ্ক ঠিক হলেই হলো। আর আরেকটা প্রশ্ন হতো যে আমি যে যোগ করে করে দেখিয়েছি, এটা আসলে দরকার নাই, সরাসরি লিখলেই চলবে। আমি যোগ করে কেন দেখিয়েছি? সূত্রের এক্সপ্লেনেশন। এবং আমি যদি ক্লাসরুমে ক্লাস নিতাম, আমি এটা যোগ করে দেখাতাম না। ঠিক আছে, এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেকে ক্লাস করতে পারছো না, যারা রেকর্ডিংটা দেখবা যাতে বুঝতে পারে, এই জন্য এটা আরো সহজ করে দেখানো। হ্যাঁ, এই যে, ঠিক আছে। এই কে যেন হাত তোলা দেখলাম, 52 না কই যেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি লেটনেসের দিকে যাব। স্যার যান স্যার। আচ্ছা, খুবই সোজা নাকি? জি স্যার। এটা মুছে দিই। তাহলে এখন আমাদের লেটনেস, তার মানে একটু পরিষ্কার করে এখানে বুঝে নাও। ফ্লো টাইম দেখে যেটা বুঝতে পারছি,
28তম দিনের দিন আমাদের ই কাজটা শেষ হবে, ডি কাজটা শেষ হবে 19তম দিনে, সি কাজটা শেষ হবে 15তম দিনে, বি কাজটা শেষ হবে 8তম দিনে, আর এ কাজটা শেষ হবে 6তম দিনে। এখন আমাদের ডিউ ডেট দেওয়া আছে আজকে থেকে 8 দিন পরে আমাদের করতে হবে, জমা দিতে হবে ডি এ কাজ। তাহলে কি এ কাজটা কোনো লেট হয়েছে বলো তো? 6 স্যার। দিনের দিন দেওয়ার কথা, 8 দিনের দিন দেওয়ার কথা, আমি 6 দিনের মধ্যে করে ফেলেছি, জমা দিয়ে দিয়েছি, তাহলে লেট হয়নি, লেট 0। আচ্ছা, এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে বি জবের ক্ষেত্রে আমার কাজটা শেষ হয়েছে 8ম দিনের মাথায়, কিন্তু করা উচিত ছিল 6 দিনের মাথায়, লেট হয়েছে জি স্যার। জি কয়দিন? স্যার, 2 দিন স্যার। এক্স্যাক্টলি, সুন্দর বুঝে গেছো। তারপর বলো সি জবটা, সি Late জবের হয়েছে, দিকে স্যার। তাকাও। সি জবটা আমার 16 দিনের দিন শেষ হওয়ার কথা, না 18 দিনের দিন শেষ হওয়ার কথা, 16 দিনে করে ফেলছি, লেট হয়েছে? না স্যার। হয়নি। কিন্তু ডি জবের দিকে তাকাও, ডি জবটা কিন্তু 19 Late দিনের দিন শেষ হয়েছে, করা উচিত ছিল 15 দিনে, 4 দিন লেট না? জি স্যার। তাহলে লাস্টে যেটা সেটা হচ্ছে 28 দিনের দিন শেষ হয়েছে, উচিত ছিল 23 দিনের দিন, 23 দিন, 5 কয়দিন দিন লেট হয়েছে? 5 দিন স্যার। 5 দিন লেট স্যার। এই হচ্ছে আমাদের জব লেটনেস। মনে রাখতে হবে জব লেটনেস, আসলে এখানে অনেক কিছু বই লিখেছে, কিন্তু সারা বিশ্বের মানুষ এটাকে জব লেটনেস বলে না। এটা কি বলে জানো? কি বলে? এটাকে বলে জব টার্ডিনেস, এটাকে বলে টার্ডিনেস। আমি লিখে দিচ্ছি, টার্ডিনেস। এটা লেট বলে না, এটা বলে টার্ডি জব, ইটস এ টার্ডি জব। এখানে তাহলে টার্ডি জব কয়টা বলো তো? 3 টার্ডি জব, একটা, 3টা স্যার। দুটা, 3টা স্যার। 3টা টার্ডি জব, তাই না? কিন্তু Yes, বাকিগুলা কিন্তু আসলে টার্ডি হয়নি, বাকিগুলা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে। তার মানে দেখো আমরা যে সিস্টেমটা এখানে পেলাম, এই জায়গাটাতে 3টা জবে লেট হয়েছে আমার 5টা জবের মধ্যে। কাস্টমারের ক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন ডেফিনেটলি হতে পারে, যে কাস্টমারের লেট হবে, তাই না? এটা হতেই পারে যে 2 দিন পরে দিল, ঠিক আছে। তা আমাদের সবসময় কিছু টার্গেট থাকে। টার্গেট কি থাকে? লেটনেস কমানো, আমরা কিন্তু আগে শিখেছি। টার্গেট থাকে লেটনেস কমানো, ওয়েটিং টাইম কমানো, এগুলো শিখেছি না আমরা? তো এগুলো আমরা এখন দেখবো, বিভিন্ন মেথডে আমরা করে করে দেখবো, তারপরে সিদ্ধান্ত নিব যে কোনটার জন্য আমাদের কোনটা ভালো। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে টার্ডিনেস নিয়ে একটু কথা যেহেতু বললাম, টার্ডিনেস থেকে আবার দুটা জিনিস চলে আসে। হ্যাঁ, এই যে আমরা এখানে একটু বুঝিয়ে নিই, এখানে তাহলে আরো দুটা জিনিস একটু বলে নিই। দেখো এখানে আমাদের একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অ্যাভারেজ ফ্লো টাইম। অ্যাভারেজ ফ্লো টাইম, অ্যাভারেজ ফ্লো টাইম মানে কি? সকল ফ্লো টাইমের সমষ্টিকে অ্যাভারেজ করতে হবে। সকল ফ্লো টাইম গুলো এগুলো না? জি স্যার। তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে ওটা তো আমি বোঝানোর জন্য দেখিয়েছি। এটাতে আমাদের একটা জিনিস আছে অ্যাভারেজ, অ্যাভারেজ ফ্লো টাইম। তাহলে কত হবে? এগুলো সবগুলো যোগ করো, কত আসে? 77 আসবে। আমাদের ক্লাস টাইম আজকে এই একটা অঙ্ক স্যার করতে। 15.4 স্যার। হ্যাঁ, মানে আমরা যদি বলি 77 ভাগ 5, তাই না? 77 ডিভাইড বাই 5, এন্ড দ্যাট ইকুয়াল টু যেটা আসে, এটা আমি লিখে রাখলাম, মানে পরে তো ভাগ করে নিতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ লেটনেস বা অ্যাভারেজ টার্ডিনেস। অ্যাভারেজ লেটনেসই লিখি, হ্যাঁ। সেটা কত আসে বলো তো? অ্যাভারেজ লেটনেস আসে 11 ভাগ 5, 2.2 স্যার। হ্যাঁ, যেটা আসে সেটা। ঠিক আছে, এই দুটা জিনিস আমরা শিখে ফেললাম। আর একটা জিনিস আমি এখন বলবো, সেটা আমাদের স্লাইডে নাই, একটু এই জন্য এটা মনে রাখতে হবে, স্লাইডে পরে অ্যাড করে দিতে পারলে ভালো হবে। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু বললাম টিম লেটনেস মানে কি, টার্ডিনেস। লেটনেস মানে কি? তোমরা একটু ডিকশনারি দেখে নিবা টার্ডিনেস মানে কি। এটা একটা নতুন ওয়ার্ড শেখার মতো, শিখে রাখলেই হয়। টার্ডিনেস মানে লেটনেস এর মতোই একটা জিনিস, ঠিক আছে। তো যেহেতু বললাম টার্ডিনেস, তো টার্ডিনেস থেকে টি, ঠিক আছে, টার্ডিনেস থেকে টি। আর আমরা যদি বলি এইভাবে টি
এটা বড় করে দেই। টি ম্যাক্স ম্যাক্স কিবোর্ডে অন্ধকারে টি ম্যাক্স ইকুয়াল টু কত হবে বলো তো, বলতে পারবা? একটু গেস করো। স্যার 5 স্যার। এক্স্যাক্টলি 5। টি ম্যাক্স মানে কি? টার্ডিনেস এর মধ্যে সবচেয়ে বড় টার্ডি জব কোনটা? দ্যাট ইজ 5। 5. Oh, sorry. That is 5. This is our T max. ঠিক আছে, এটা কিভাবে আসলো? এই এবং সেটাকে আমরা এই যে এখানে প্রকাশ করছি। এটা হচ্ছে যত যত টার্ডি জব আছে সেই টার্ডি জবের মধ্যে সবচেয়ে বড় টার্ডি জব, সেটা হচ্ছে টি ম্যাক্স। ওকে, আরো একটা জিনিস, আমি দেখো আমি কিন্তু এখন অঙ্কের স্লাইডে যাই না, আমি কিন্তু কোশ্চেনের মধ্যে তোমাদের অঙ্ক করাচ্ছি, তাই না? পরে আমি স্লাইডে চলে যাবো। যাই হোক, আচ্ছা এরপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এনটি, নাম্বার অফ টার্ডি জব। এখন বলতে পারবো হোয়াট ইজ দ্য নাম্বার অফ টার্ডি জব? এখানে আমি কি 3 ঠিক লিখেছি? জি স্যার। জি স্যার। কেন? কারণ এখানে 3টা জব লেট হয়েছে। আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, তাহলে টি এনটি, এই এনটি মানে কি? নাম্বার অফ। আমি এভাবে লিখছি কেন জানো? কারণ আমার আসলে এখানে সাবস্ক্রিপ্টে লেখা যায় না, আমি এই জন্য তোমাদের যাতে বোঝানোর জন্য লিখছি। তোমরা তো ওয়ার্ডে লিখলে লেখা যেত এগুলো খুব সহজে, এখানে এভাবে লিখতে হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে অনেকগুলো জিনিস শিখে ফেলেছি। অ্যাভারেজ ফ্লো টাইম বের করা শিখেছি, অ্যাভারেজ লেটনেস বের করা শিখেছি, টি ম্যাক্স বের করা শিখেছি, এনটি নাম্বার অফ টার্ডি জব শিখেছি। ঠিক আছে, তাহলে আর লিখে দিলাম না। এনটি মানে নাম্বার অফ টার্ডি জব, টি ম্যাক্স মানে ম্যাক্সিমাম টার্ডি জব। এগুলো তো যেহেতু অডিও আছে, রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে আমরা এখন আমাদের পরের স্লাইডে যাই। ওখানে ছোটখাটো আর কয়টা জিনিস বাকি আছে। এগুলো সব মুছে দিব নাকি লাগবে? সব মোটামুটি খাতায় তুলেছো? জি স্যার, হয়ে গেছে। এইখানটা একটু মার্ক করে দিই, তাহলে আরো সহজ হবে আমাদের। মোটামুটি যদি বুঝে থাকি, পরের অঙ্কগুলো ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। তো আমরা এটা তাহলে খাতায় নিশ্চয় অঙ্কটা আছে, খেয়াল করো আমরা যা এতক্ষণ করলাম মিলেছে কিনা। 77 আসছিল ফ্লো টাইম, জি স্যার। 77 ফ্লো টাইম আসছিল। তারপরে জব লেটনেস 11 আসছিল। এগুলোকে 5 দিয়ে ভাগ করে করে তোমরা বের করেছিলা, সেটা তো সিম্পল। আর প্রসেসিং টাইম কিন্তু টোটাল সবসময় 88 হবে। আসলে এখন আমি একটা জিনিস বুঝাই, এই যে 77 এর মানেটা কি বলতো? এই যে 77 যোগ করে পেয়েছি, এটার মানে কি বলতে পারবা? টোটাল ফ্লো টাইম। হ্যাঁ, টোটাল ফ্লো টাইম। ফ্লো টাইম মানে কি? ফ্লো টাইমের মধ্যে দুটো জিনিস ছিল, একটা ছিল ওয়েটিং টাইম, একটা ছিল প্রসেসিং টাইম। তাহলে এই জবটার মধ্যে প্রসেসিং টাইম কত? এই 77 এর মধ্যে আসলে প্রসেসিং টাইম আছে 28, আর বাকিটা পুরোটাই ওয়েটিং, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আমাদের এই ওয়েটিংটা কমাতে হবে। তার মানে মোট কথা কি, আমার টার্গেট ইজ টু রিডিউস দা ফ্লো টাইম। ফ্লো টাইম যত কমবে আমাদের সিস্টেম তত ভালো, কাস্টমার ওয়েটিং যত কমবে আমাদের তত সিস্টেম তত ভালো। আমি বোঝাতে পারলাম কিনা? জি স্যার। মোট কথা এই যে 77, যেটা আমি বললাম, এই যে তোমরা একটু আগে 77 বের করেছো, 77 এর মধ্যে এই 28 মিনিট তো শুধু প্রসেসিং টাইম, আর বাকি পুরোটা সময় কিন্তু আমাদের কি 77 দিন, আসলে মিনিট বারবার বলছি কেন, 77 দিন কিন্তু হচ্ছে আমাদের ফ্লো টাইম। আমরা যেটা বললাম 28 দিন হচ্ছে আমাদের প্রসেসিং টাইম, আর বাকিটা কিন্তু আমাদের ওয়েটিং টাইম। কাজগুলা পড়ে আছে, মানে ইনভেন্টরি হিসেবে পড়ে আছে,
করতে পারছি না, মেশিন খালি নাই বা কোনো একটা ইস্যুর কারণে, ওই যে ফাইল জমে থাকে সরকারি অফিসে এরকম। আমাদের টার্গেট হচ্ছে এই ওয়েটিং টাইম যত কমানো যায় তত ভালো, ঠিক আছে? জি ওয়েটিং স্যার, টাইম যত কমবে ফ্লো টাইম কি তত বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে স্যার। এক্স্যাক্টলি, আমার টার্গেট হচ্ছে ফ্লো টাইম কমানো, আমার টার্গেট হচ্ছে লেটনেস কমানো। লেটনেস আছে এখানে অ্যাভারেজে বা টোটাল 11 দিন, আমরা যদি আরো 2-1 দিন কমাতে পারি আমাদের লাভ না? হ্যাঁ স্যার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর পাশে আরেকটা জিনিস, আমাদের এখানে জব ডেট হয়েছে কয়টা? 3টা। আমরা যদি কোনোভাবে সিকোয়েন্স প্ল্যানিং করতে পারি, জব লেটনেস যদি কমে যায়, 2টা হয়, তাহলে আরো ভালো না? অন্তত 3জন কাস্টমারকে হ্যাপি করেছে, 2জনকে একটু বেজার করি, ঠিক কিনা? সিস্টেম আরো বেটার হলো। তো এইভাবে আমরা অ্যানালিসিস করব আমাদের নেক্সট ম্যাথ গুলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, যারা আমরা এসছি, পরে এসছি, আগে এসছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিও ইনবক্সে। এটা জন্য পরে ক্লাস শেষ হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স দিতে মনে নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা আমাদের হিসাব কিতাব যেগুলো আছে আমরা সব করে ফেলছি, 2-1টা জিনিস বাকি আছে। দেখো, তোমরা যে একটু আগে আমাকে বলেছিলে এভারেজ ফ্লো টাইম হচ্ছে 15.4, এই যে 15.4, এভারেজ লেটনেস 2.2। এখানে 2টা জিনিস নাই, একটা হচ্ছে এনটি আর একটা হচ্ছে টি ম্যাক্স, সেগুলো অলরেডি তোমরা কিন্তু এখানে সলিউশনে লিখতে পারবা। আর ইউটিলাইজেশন, আমাদের দেখো আসলে জব আমরা করছি কিন্তু 28 দিনের, কিন্তু আমাদের ফ্লো টাইম কত? 77, তার মানে ইউটিলাইজেশন আমাদের 36। আমরা যখন শিডিউলিং পরে আমরা বলেছিলাম ইউটিলাইজেশন আমাদের কি করতে হবে? বাড়াতে হবে। তার মানে আমরা এনি হাউ যদি ইউটিলাইজেশন আরো বাড়ে, তার মানে সিস্টেমটা আমাদের আরো ভালো, ঠিক আছে? আর লাস্ট যে পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম। অ্যাভারেজ নাম্বার অফ জব ইন দ্য সিস্টেম, এখানে যেটা বলতে চাচ্ছি যে এই সিস্টেমের মধ্যে আমাদের আসলে কয়টা ইকুইভ্যালেন্ট জব আছে, সেট অফ জব, সেটা আসলে 2.75। কারণ কি, আমাদের 28 দিন করতে যে কাজটা করতে করতে লাগছে, এই কাজটা হচ্ছে এই যে সেট অফ জবের পুরো একটা জব আমি যদি ধরি, তাই না? কিন্তু আমরা তো আসলে এই কাজটার জন্য আমাদের ফ্লো টাইম হয়ে গেছে 77, তার মানে 2.7 ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা যদি এটাকে একটু কমাতে পারি, অ্যাভারেজ নাম্বার অফ জব ইন এ সিস্টেম, এটা যদি কমাতে পারি, মানে 28 এর জায়গায় 28 হলে যে ভালো, ঠিক কি না? লেট, তার মানে ওয়েটিং নাই, ফ্লো টাইম যেটা সেটাই, এটা যদি আমরা কমাতে পারি সেটা হবে বেস্ট সিস্টেম, ঠিক আছে? আমরা এভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম মানে বলবো কি, সাম অফ টোটাল ফ্লো টাইম ডিভাইড বাই টোটাল জব ওয়ার্ক টাইম। জব ওয়ার্ক টাইম মানে হচ্ছে 28 ছিল, যে সাম করে পেয়েছিলাম, আর 27 হচ্ছে আমাদের ফ্লো টাইম, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল। কে যেন হাত তুললা? কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে এইখানে আর 2টা জিনিস করা নাই, কোন 2টা জিনিস বলো তো? একটা হচ্ছে এনটি আর একটা কি, টি ম্যাক্স। এই 2টা আমাদের এখানে যদি আমরা অ্যান্সার লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে সব পুরো সিস্টেমটা হয়ে যাবে। যাই হোক, এই যদি সব বুঝে ফেলি, তাহলে আমরা সুইটেবল ফর নেক্সট ম্যাথ। ওকে, এখন আমরা করব এসপিটি সিকোয়েন্স। খেয়াল করো, এসপিটি সিকোয়েন্সের সবার আগে কোন জবটা ছিল তোমাদের কাগজে বা খাতায় সিকোয়েন্স করা ছিল? বি ডি এ সি ই, মিলেছে সিকোয়েন্সটা? জি স্যার, মিলছে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করেছি, বি এর সব ডাটাকে, বি এর এখানে আসলে হয়েছে কি, নতুন কলাম আসছে 2টা, সেটা তো আগেই বলেছি। কি কি কলাম বলো তো? একটা হচ্ছে ফ্লো টাইমের কলাম, আর একটা হচ্ছে জব লেটনেস এর কলাম। এই কলাম 2টা আমি মনে করে ঢেকে দিলাম, এখন নাই, ঠিক আছে? তাহলে আমরা কি করেছি, বি এর সব ডাটাকে আমরা সবার প্রথমে নিয়েছি। বি এর প্রসেসিং টাইম 2 ছিল, ডিউ ডেট 6, এভাবে করেছি। তারপর ডি, তারপরে এ, তারপরে সি, তারপরে এবং দেখছো সবগুলো ডাটা কিন্তু আমরা চেঞ্জ করেছি, সিকোয়েন্স চেঞ্জ করেছি। সবার প্রথমে বি করেছি, বি এর সবকিছু, তারপর ডি, তারপরে এ, তারপর সি, তারপরে ই। এখন সিমিলারলি এখানে যদি আমরা ফ্লো টাইম বের করতে চাই, পারবো? প্রথমটার জন্য কথা হবে, তাড়াতাড়ি বলে ফেলো, সময় বেশি নেই। 2 স্যার না? 2। তারপরে জি স্যার তারপরে স্যার 5, 5। মুছে গেল। প্রথমটা হচ্ছে 2, 5 স্যার। 2, 5,
then 11, 2 তারপর স্যার 11 স্যার 5 তারপরে 11 19, 19, 19 19 28, 28. হ্যাঁ 28। তাহলে আমি আর এগুলো হিসাব করার দরকার নাই, আমার মনে হয় এটা তুমি দেখলেই বুঝতে পারছো, দেখো মিলে গেছে, তাই না? তো আমি যেভাবে শর্টকাটে মনে রাখতাম ওই বুদ্ধি দিয়ে একটু দেখাই, তাহলে মনে হয় আরো ক্লিয়ার হবে। তাহলে কি করছি, প্রথমটা যেটা সেটা, তারপরে কি আগেরটার ফ্লো টাইম, পরেরটার প্রসেসিং টাইম। যদি এই প্রসেসটা ভ্যালিড না তাহলে কি কত হলো 5, তারপর কি 5 আর 6 11 এ হয়ে যাচ্ছে। হ্যাঁ 11 আর 19, হ্যাঁ, এটা মনে রাখার জন্য, মানে এটা আমার মনে রাখার সিস্টেম ছিল, এখন জানি না এটা আসলে তোমাদের শেখানো ঠিক হচ্ছে কিনা। এই তারপরে 28। এখন তাহলে ফ্লো টাইম কত দেখো কমে আসছে, 65, যোগ করে দেখো 65 হয় কিনা। হয়? আমাদের ক্লাস টাইম মনে হয় প্রায় শেষের দিকে না? জি স্যার। আচ্ছা এখানে আমাকে বলো হয় স্যার। 65 হয়েছে না, তাহলে এভারেজ ফ্লো টাইম কিন্তু অনেক কমে গেছে এখানে। 65 তার মানে 13 না মনে হয়, তাই না? 5 দিয়ে ভাগ করলে এভারেজ ফ্লো টাইম হচ্ছে 13। আগে যেখানে ছিল 15 পয়েন্ট সামথিং, 7 ছিল স্যার। হ্যাঁ 15 পয়েন্ট সামথিং ছিল না আগে? 15.4 ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে 13। মানে এটা ফ্লো টাইম কম, তার মানে এর মাঝখানে ওয়েটিং টাইম কমে গেছে। ফ্লো টাইম কমা মানে এই সিস্টেমটা ভালো। আচ্ছা, আর এটার যে জব লেটনেস খেয়াল করো, জব লেটনেস কিন্তু আগে থেকে একটু এভারেজ জব লেটনেস কমেছে। আগে ছিল 11 ভাগ 5 দ্যাট ইজ 2.2, আর এখন হয়েছে 1.8। তাহলে জব লেটনেস টুকটাক কমেছে, খারাপ না। আচ্ছা তাহলে বাকি হিসাবগুলো তো পারবা। টিম্যাক্স কত বলো? টিম্যাক্স কত? 5। আর এনটি কত? এনটি নাম্বার অফ টার্ডি জব, দ্যাট ইজ 3. এনটি আর টিম্যাক্স কিন্তু কমে নাই, ওটা আগের মতো থাকুক। তাহলে একটু এবার বলি, পরের গুলাও একই। দেখো এসপিটি করলাম, এরপরে এই যে এখানে সব করে দেওয়া আছে, এগুলো দেখবা। ইডিডি একই জিনিস। দেখো ইডিডি তে কিন্তু টিম্যাক্স কত আছে? 5। এনটি কি আছে? এনটি স্যার কমছে স্যার। কমছে, ফ্লো টাইম একটু বাড়ছে, জি স্যার। তাই না? আচ্ছা তারপরে দেখো এই যে এখানে তাহলে এভারেজ ফ্লো টাইমও বাড়ছে একটু, লেটনেস একবারে কমে গেছে, সবচেয়ে বেস্ট লেটনেস পাওয়া গেছে। তারপরে হচ্ছে এলপিটি, দেখো এলপিটি কি অবস্থা। হ্যাঁ তো খুবই তোমাদের হ্যাঁ এর খারাপ অবস্থা আর কি, তাই না? দেখো লেটনেস এখানে 9.6। তো তোমাদের নেক্সট ক্লাস মানে নেক্সট অ্যাসাইনমেন্ট হবে, আজকে অ্যাসাইনমেন্ট তো জমা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা এই যে সামারি যে রুলস এর যে এক্সপ্লেনেশনটা, এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেইলস বলবো। তোমাদের নিজ হাতে আগে অঙ্কগুলা করতে হবে। এই 4টা অঙ্ক শীট দেখে দেখে, সফট কপি স্লাইড দিয়ে দিব, দেখে দেখে তোমাদের কাজ কি হবে, প্রত্যেকটা করবা সুন্দর করে, করে আগের মতোই ছবি তুলবা, পিডিএফ বানিয়ে আমাকে পাঠিয়ে দিবা। এটা থার্ড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এবং স্যার। খুব সোজা এবং ইন্টারেস্টিংও বটে।